চিটিং এটা কি কোনো মেন্টাল ডিসঅর্ডার থেকে হয় কিনা, হ্যাঁ সাথে আপু। আছে কিনা কানেকশন? ওকে, হ্যাঁ। সেটা জানি। হ্যাঁ আপু, চিটিংটা মেন্টাল ডিসঅর্ডার থেকে হয়, যেটা আমি বলছিলাম যে আমাদের যে ইনসিকিউর অ্যাটাচমেন্টটা ক্রিয়েট হয় যখন আসলে আমার যদি ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট আমার পার্সোনালিটির সাথে এটা থাকে, অথবা আমার নার্সিসিজম থাকে, বা আমার যদি দেখা যায় বর্ডার লাইন বা হিস্টেরিক এরকম টেন্ডেন্সি থাকে, বা আদার্স যদি বলি যে কিছু ক্ষেত্রে আমি একটু মানে কাইন্ড অফ প্যাসিভ অ্যাগ্রেসিভ একটা ফেজে থাকি, বা খুব অ্যাংশাসরা সাধারণত করে না, বাট আদার্স যে টার্মগুলো ইউজ করলাম এরা সাধারণত কিন্তু অনেক ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যায়। এদের কনফিডেন্স বেশি নাকি? না আপু, যেমন ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট আচ্ছা। যারা, ওদের ক্ষেত্রে যেটা আমরা বলি যে মানকি ব্রাঞ্চিং একটা টার্ম আমরা ইউজ করি, কাইন্ড অফ আপনার সাথে আমি রিলেশনে আছি, আমি আরেকজনের সাথেও থাকবো, কারণ আমি না আপনাকে সবসময় আমার ওয়ান আর্ম ডিস্ট্যান্স রাখার ট্রাই করবো, আপনি আমার ভিতরে আসতে পারবেন না, কারণ আমার ভিতর খুব ইনসিকিওর এবং খুবই রক্তাক্ত, যে ক্ষত আমি আপনাকে দেখাবো না। সো যখনই আমি আপনার সাথে একটু ক্লোজ হব, আমি আস্তে করে আপনার হাত ছেড়ে দিয়ে আরেকজনকে ধরবো। সো মানকি ব্রাঞ্চিং, এখান থেকে এখানে আমি যাচ্ছি। সো এই জিনিসটা করতে থাকি, এবং এটা ম্যারিড লাইফেও তারা করে, এবং অনেক ক্ষেত্রে ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট পার্সনদেরকে আমরা নার্সিসিস্ট বলে ফেলি, বাট ওরা আসলে নার্সিসিস্ট না। চিটিং ইজ লাইক অ্যান এপিডেমিক না, চিটিং দুধ ভাত কোনো ব্যাপার না। তো চিটিং এর যে মানে মেইন কারণ এখন হয় যে পাসওয়ার্ড চাওয়া, একটু পর পর লোকেশন কোথায় আছে সেটা জানতে চাওয়া, এই যে টক্সিক অ্যাটাচমেন্টটা, এটা থেকে মানুষ আসলে বের হবে কিভাবে, বা এই রিলেশনশিপে কি থাকা উচিত কিনা? এই জিনিসটাকে আপু, এটারও না আসলে কোনো স্পেসিফিক স্ট্রেট অ্যান্সার নেই, কারণ কি এটা এমন একটা সমস্যা আপু, একটা রেসিপি দিয়ে সবার লাইফকে আমরা ডিফাইন করতে পারবো না। আমাদেরকে আগে দেখতে হবে যে আমার যিনি লাইফ পার্টনার উনি আমাকে কেন সন্দেহ করছেন, আমার কি কোনো অতীত আছে যেটা আমি তাকে দেখিয়েছি যে আমি আসলেই মানে লয়াল না। যদি এরকম থাকে, দেন অনেক সময় আমার আচরণের কারণে কিন্তু আপনি আমার সাথে ক্লিঙ্গি হয়ে গেলেন। সো এটা কিছু ক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটি থাকবে যে আমি কন্টিনিউয়াসলি আমার লয়ালটি আপনাকে দেখাতে থাকবো, এবং আস্তে আস্তে আপনি আশ্বস্ত হবেন, এবং কিছু থাকবে আপনার রেসপন্সিবিলিটি, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে আমার পার্টনারকে বিশ্বাস করতে ওর পূর্ব আচরণের কারণে, বাট তারপরেও যেহেতু ও আর ওরকম কিছু করছে না, আমিও যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আমি ওর সাথে থাকবো, তাহলে আমি নিজের সাথে কাজ করে বেছে নিব। এবং আপু অনেক সময় দেখা যায় কি যে একজন হয়তো স্লিপ করে গিয়েছে, একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা একটা চিটিং হয়ে গিয়েছে, সব সময় যে আরেকজন পার্টনার হাত ছেড়ে দিয়ে চলে যেতে চান এটা এমন না। হাজব্যান্ড ওয়াইফ দুইজনই হয়তো এভাবে বিশ্বাস করে যে আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড যদি কোনো দিনও চিটিং করে, আমি তো একেবারে লাথি মেরে চলে যাব, বা আমি একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দিব। কিন্তু খুব ইন্টারেস্টিং, এই কেসগুলো যখন ডিল করি, হাজব্যান্ড বা ওয়াইফ এসে তখন হাউমাউ করে কাঁদতে থাকে, এবং জাস্ট এই লাইনটাই উচ্চারণ করে যে আমি কখনো চিন্তা করিনি যে আমার পার্টনার আমার সাথে এরকম একটা চিটিং করবে, বাট স্টিল আমি ওকে চুজ করবো যে আমি ওর সাথে থাকতে চাই, বাট আমি ওর সাথে থাকতে চাই। সো আমরা আসলে বাহির থেকে দেখে অনেক বাজেভাবে মানুষদেরকে জাজ করি, বা আমরা ওদেরকে টন্ট করি যে দেখো ব্যাকবোন নাই, বা টাকার জন্য স্বামী সংসারে পড়ে আছে, বা বউকে ছাড়লো না। জিনিসটা এরকম থাকে না। ইমোশনাল অ্যাটাচমেন্ট ইজ রিয়েল, নট নেসেসারি সব বন্ডিং খুব টক্সিক, এটা আসলে পিওর লাভ থাকে। এবং একটা সম্পর্কে না অসংখ্যবার পরস্পরকে আমাদেরকে দয়া এবং ক্ষমা করতে হয়। সো তখন যখন ওনারা এই জিনিসটা বেছে নেন, যিনি কিনা একবার স্লিপ করে গিয়েছেন, এরপরে ওনারা কিন্তু আস্তে আস্তে করে একটা হেলদি রিলেশনশিপ প্র্যাকটিস করে অ্যাডজাস্ট করতে পারে, এবং সম্পর্কগুলো আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালোও যায়। রিয়েলি হ্যাঁ আমি আপু। ওইটাই জিজ্ঞেস করতাম আপনাকে, যে স্লিপ একবার করলো, হুম ফরগিভ করে দিল, হুম হুম হাজবেন্ড ওয়াইফ চিটিং করেছে, হাজবেন্ড ফরগিভ করে দিল, হুম এরপরে কি সম্পর্ক ওদের খুব সম্পর্ক ভালো যায়। থাকে? ওই যে যেটা আমি বললাম যে যখন আমি কন্টিনিউয়াসলি আমার লয়ালটি আপনাকে অফার করছি, আপনি যখন আপনার হিলিং আমাকে অফার করছেন, জিনিসটা কি হলো আপু, একটা ঝড়, প্রচন্ড ঝড়, আপনি আমি একটা কুড়ে ঘরে ছিলাম, যা হয় আমরা হাত ধরে একসাথেই থাকবো, যাব না, দুজনের কিন্তু কমফোর্ট জোন হয়ে গেলাম, বিশ্বাসটা কিন্তু যেটা ভেঙে গিয়েছিল ওই ক্ষতটা মনে থাকবে, একটা দাগ মনে থাকবে, কিন্তু তারপর নতুন করে বাঁচতে শিখলাম একসাথে, নতুন করে দুজনকে আস্থা করতে শিখলাম, মানে এবং তখন যে হাতটা শক্ত করে ধরা হলো, ওই দয়া এবং ক্ষমাটা শিখে গেলাম। এরপরে আসলে একজন আরেকজনকে ছেড়ে চলে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু কিছু দুষ্ট মানুষ থাকে, তারা যেটা রিপিট করে। এক্স্যাক্টলি আপু, ওই ক্ষেত্রে তখন আমরা জিনিসটা যেটা বলি যে এখন এটা হাই টাইম আপনাকে ডিসিশন মেক করতে হবে। রিপিট করার টাইমে আমি বুঝলামই না, রিপিটটা আমি বুঝলাম না, কারণ সেই সময় সে কিন্তু অনেক চালাক হয়ে গেছে, সে জানে আমি কিভাবে তাকে ধরতে পারি। সো এরকমও তো হয় যে সে এই কাজ করেই যাচ্ছে, আমি হয়তো একটু একটু করে সেন্স করতে পারছি, বাট আমার কিছু করার নাই, বিকজ আই হ্যাভ
কিডস অ্যাট হোম, আমি ছেড়ে যেতে পারবো না। সো তখন হয়ে যায় যে আমি মানে চিটিংটাকে আমি জেনে শুনেই মেনে নিচ্ছি। এরকমও তো আপনি দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ আপু, এটা ছেলে মেয়ে উভয়ের পক্ষই দেখেছি যে মানে ২ পক্ষই আসলে বলছে যে বাচ্চা আছে তো কিভাবে ছেড়ে চলে হুম। যাব? ওদের জন্যই একসাথে থাকবো। বা অনেকের এটা টার্গেট থাকে যে কোনো রকমে ওদেরকে দাঁড় করিয়ে দেব। ওদের জাস্ট বিয়েটা হয়ে যাক। আমি জাস্ট ওদের জন্য হয়তো এখন ডিভোর্সটা নিব না, বাট আমি সেপারেট হয়ে যাব। আমার যা আছে আমি আমার মতো চলে যাব। বাট আমি আমার বাচ্চাদের প্রতি জাস্ট অ্যাজ এ প্যারেন্ট আমি রেসপন্সিবিলিটি ফুলফিল করতে চাই। বাট লাইফের অনেকটুক সময়ে হুম। ওই মানুষটাকে পুরাপুরি একটা কি বলবো রং ইনভেস্টমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমার এই এপিসোডটি যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এরকম ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং পডকাস্ট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথেও থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।